সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিতের 13.1 অনুশীলনীর সমাধান নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 1। চলো তাহলে শুরু করি। আমরা বোর্ডে এই যে 13.1-এর আমি যে প্রশ্নগুলো আছে বই থেকে আমি এখানে প্রশ্নগুলো তুলেছি। শুরুতে অঙ্কগুলো করার শুরুতে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই কিছু সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ সূত্রগুলো আমাদেরকে আগে থেকে মুখস্থ থাকতে হবে। তাই তোমরা সূত্রগুলো মুখস্থ করে নেবে এবং সূত্র মুখস্থ করার সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে তোমরা একটা পৃষ্ঠায় এই অধ্যায়ের সূত্রগুলো লিখে রাখো। তারপর এই অঙ্কগুলো করার সময় যখন যেই সূত্রটা প্রয়োজন হবে সেই সূত্রটা দিয়ে অঙ্কটা করবে। এভাবে প্র্যাকটিস করে করে যখন সূত্রটা তোমরা করবে তখন সূত্রটা খুব সহজে মুখস্থ হয়ে যাবে। চলো তাহলে শুরু করি। এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে প্রথমত কিছু বিষয় বুঝতে হবে। আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি, তারপরে বিষয়গুলো আমি আলোচনা করছি। তোকে 1 নম্বর প্রশ্ন, 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট 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 প্লাস 111 ধারাটির পদ সংখ্যা কত? তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা একটা ধারা, এই ধারাটির পদ সংখ্যা কত? পদ সংখ্যা মানে হচ্ছে এখানে এই যে 13 একটা পদ, 20 একটা পদ, 27 এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা পদ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝখানে অনেকগুলো পদ দেওয়া নাই, আবার এখানে একটা শেষে একটা পদ দেওয়া আছে 111। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে যে পদ দেওয়া আছে এখানে যেমন একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ ধারাবাহিকভাবে দেওয়া আছে, তো মাঝখানে অনেকগুলো দেওয়া নাই, তাই আমরা 111টা এটা হুট করে আমরা বলতে পারছি না এটা কততম পদ, হুট করে আমরা বলতে পারছি না। তবে এখানে বলা হচ্ছে ধারাটির পদ সংখ্যা কত, তবে এখানে শেষ পদ এখানে 111 দেওয়া আছে, তার মানে আমরা 111 এটা কততম পদ এটা বের করতে পারলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবং এটা হচ্ছে একটা বলতে গেলে বহু নির্বাচনী প্রশ্ন। এই বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় করার জন্য তোমাদের সর্বোচ্চ 1 মিনিট দেওয়া হবে, তাই তোমাদেরকে এই অঙ্কগুলো খুব দ্রুত সমাধান করার চর্চা করতে হবে। এবং এটা কিভাবে সম্ভব, দ্রুত সমাধান করা কিভাবে সম্ভব, তোমরা যত বেশি এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমাদের এই যেগুলো দ্রুত সমাধান করা আয়ত্তে চলে আসবে। তাহলে প্রথমত আমাদের জানতে হবে যেখানে প্রথম পদ যে 13, এই প্রথম পদকে এখানে বলা হয় যে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। আবার এখানে আরেকটা বিষয় লাগবে, এই যে আমরা একটা ধারার মধ্যে দুই ধরনের ধারা আছে, একটা হচ্ছে সমান্তর ধারা, যে একটা হচ্ছে সমান্তর ধারা, তারপর আরেকটা হচ্ছে যে গুণোত্তর ধারা। এই মোটামুটি এই দুইটা ধারা, এই দুই ধরনের ধারা আছে। তবে আমরা এই অনুশীলনীতে আমরা এই সমান্তর ধারা নিয়ে কাজ করব। যদিও আমি আগে থেকে বলে দিলাম সমান্তর ধারা নিয়ে কাজ করব, তারপরও পরীক্ষার প্রশ্নে তো লেখা থাকবে না এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তাই আমরা এখানে প্রথমত ধারাটা দেখার সাথে সাথে ধারাটি সমান্তর কিনা নাকি গুণোত্তর সেটা আমরা বের করব। তাহলে কিভাবে আমরা সমান্তর গুণোত্তর চিনব? যেমন এই যে ধারা আছে, ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ আমরা বিয়োগ দিব। যেমন এখানে 28 একটা পদ, দ্বিতীয় পদ, এটা থেকে আমরা তার আগের পদ 13 বিয়োগ যদি দেই, 20 থেকে 13 আমরা বিয়োগ দিব, তাহলে কত পাই? তাহলে আমরা পাই যে 7 প্লাস 7। ঠিক আছে, আবার এখানে 27 থেকে 20 তার আগের পদ 20 যখন বাদ দেই দেখা যাচ্ছে 7, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 7 আসে। এই যে বিয়োগ করে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করে যেটা পাবো আমরা সেটাকে বলা হয় যে সাধারণ অন্তর। সাধারণ মানে কমন, ঠিক আছে, কমন, অন্তর মানে বিয়োগফল আর কি। তাহলে যে 20 থেকে 13 যে কোনো পদ থেকে তার আগের পদ যখন বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে যেহেতু একই মান আসছে সেটাকে আমরা তাহলে বলতে পারি যে সমান্তর ধারা। যদি বিয়োগ করে একই মান আসে সেটাকে আমরা বলবো যে সমান্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা কোনটা? গুণোত্তর ধারা হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা যদি ভাগ করা হয়, এখানেও কিন্তু ভাগ করতে হবে, ভাগ করে যদি একই মান আসে সেটাকেই বলা হবে যে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার আলোচনায় আমরা যাচ্ছি না, যেহেতু এগুলো সমান্তর ধারা। তাহলে আমরা সমান্তর ধারার প্রথমত প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয়। এই যে কোনো পদ থেকে তার আগের পদ যে আমরা বিয়োগ করবো এটাকে বলা হয় যে কি আমাদের সাধারণ অন্তর। এই সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় যে ডি দ্বারায়, এটা তোমরা মনে রাখবে। তাহলে সমান্তর ধারায় প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তারপর এখানে যে আমরা এই যে 13 বললাম একটা পদ, এগুলো একটা পদ, তারপরে যে 111 এটাও একটা পদ। এরকম যে কোনো পদকে
হ্যাঁ, পদের সংখ্যাকে যে কোনো পদকে n-তম পদ দ্বারা, যেমন এটা হচ্ছে n-তম পদ, এখানে n-তম পদ মানে আমরা বলতে পারছি এটা এক মানে প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ হচ্ছে মানে n-তম পদ, এখানে n-তম পদের মান হচ্ছে 2, দ্বিতীয়তম পদ হচ্ছে 20, তেমনিভাবে 1 2 3 4 চতুর্থতম পদ মানে n-তম পদের মান এখানে হচ্ছে চতুর্থতম, হ্যাঁ চতুর্থতম পদ হচ্ছে 34, তেমনিভাবে এই যে 111টা n-তম পদ মানে কত, এই 111টা n-তম পদে 111 কত, অর্থাৎ 111টা কততম পদ আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। তো এই যেটাকে বলা হয় যে n-তম পদ, তাহলে আমরা এখন এই যে n-তম পদ দেওয়া আছে আমাদের এই যে 111, এই 111টা কততম পদ সেটা আমরা এখন বের করব। এখন এটা বের করার জন্য n-তম পদের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, সমান্তর ধারায় n-তম পদ বের করার সূত্র হচ্ছে যে এই যে a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে, a প্লাস n-1 ইন্টু ডি। এখানে a হচ্ছে যে আমাদের প্রথম পদ, তারপর n মানে হচ্ছে যে যেটা আমরা বের করব, তারপর হচ্ছে এই যে ডি মানে হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তাহলে এখন আমরা মোটামুটি বিষয়গুলো আলোচনা করা হয়ে গেছে, আমি বোঝানোর জন্য যেহেতু একেবারে শুরুতে করছি তাই বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই বিষয়গুলো আলোচনা করলাম। এবার আমরা অঙ্কে চলে যাই। একটি যে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটার কতগুলো অপশান দেওয়া, 4টা অপশান দেওয়া আছে বহু নির্বাচনীতে। অপশানগুলো আমি এখানে লিখতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে তীর চিহ্ন দিয়ে এখানে লিখেছি। ক সমান 10, তারপর মানে এটা কি 10তম পদ নাকি 13তম পদ নাকি 15তম পদ 111 নাকি 20তম পদ 111, তাহলে কততম পদ এটা আমরা বের করার জন্য কি করতে হবে, বের করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই সূত্র যে জানি আমরা, এই যে 111 n-তম পদ 111 দেওয়া আছে, তারপর n-তম পদের সূত্র কি, যে a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু আমরা লিখবো যে 111, কারণ এই যে n-তম পদ আমাদের 111 বলা হলো। হ্যাঁ, তাহলে যে 111 এটা কততম পদ, এখন মান বসিয়ে যখন আমরা কাজ করব n এর মান বের হয়ে আসবে। তাহলে মান বসে আমরা a মানে কত, এখানে a মানে প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়, তাহলে প্রথম পদ হচ্ছে এখানে 13, তাহলে 13 লিখলাম, প্লাস n মানে তো আমরা জানি না, আচ্ছা n মানে হচ্ছে আমরা বের করব, তাই এখানে n এটা রেখে দিব, তাহলে n-1 রাখলাম, তারপর ডি মানে হচ্ছে আমাদের এই যে সাধারণ অন্তর হচ্ছে 7, তাহলে আমরা 7 রাখলাম, ইকুয়াল টু এই যে 111, বা এটা আমরা রাফ করছি কিন্তু রাফ করে সমাধান করছি। তারপরে দেখো এখানে যে 13, তারপর হচ্ছে যে প্লাস 7n মাইনাস, তারপর হচ্ছে 7, কেমনে 7n পেলাম, এই যে n-1 থেকে 7 এটা গুণাকারে আছে, তাই 7, এই যে 7 এর সাথে n যদি গুণ করি আমরা 7n পাবো, 7 এর সাথে 1 গুণ করলে 7 1 এই যে 7, তারপর হচ্ছে যে ইকুয়াল টু 111 পেলাম। তারপর আমরা কাজ করি, এখানে আমরা এই যে 7n ইকুয়াল টু আমি একসাথে করে দিচ্ছি, দেখো 111 থেকে 13টা, এই যে 111 থেকে আমরা এই যে প্রথমত এই যে 13টা হচ্ছে বিয়োগ হবে, 13টা হবে বিয়োগ, পক্ষান্তর করলে এগুলো তোমরা জানো আশা করি, 7টা পক্ষান্তর করলে হয়ে যাবে প্লাস 7। তাহলে আমরা কাজ করি, তাহলে 111 আর সাথে হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের 100, এখানে 7n, তারপর এখানে হচ্ছে 111 আর এই যে প্লাসেরটা আগে করি, সেটা হয়ে যাবে 118 হয়ে যাবে মাইনাস 13, তাহলে 118 থেকে যদি 13 চলে যায়, ঠিক আছে, তাহলে যে আমরা এখানে দেখতে পাচ্ছি 8 থেকে 3 চলে গেলে হয়ে যাবে আমাদের 5, ঠিক আছে, তারপর হচ্ছে যে এই যে 1 থেকে 1 চলে গেলে 0, এই যে 105 পাচ্ছি আমরা, তাহলে 105 এটা আমরা এখানে রাখলাম, তারপরে এখানে যে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে, 7n ইকুয়াল টু এটা, তাহলে বা এই যে n ইকুয়াল টু এটা যেহেতু গুণাকারে আছে, এটা 105কে আমরা 7 দিয়ে ভাগ করব, তাহলে 105কে আমরা 7 দিয়ে ভাগ করে দেখি, 105 7 কয়বার যাবে, একবার, 7 থেকে 7, তাহলে বিয়োগ করে 3, এই যে 5, 35 উপর থেকে এই যে 35 হলো, 5 7 35 জানি আমরা, তাহলে 35, তাহলে কত পাই, বা n ইকুয়াল টু আমরা পাই যে এখানে 35, যে 35 কাজ করে আমরা শুরু থেকে কাজ করে করে আমরা 35 পেলাম, এই যে 35 পেলাম এটা আমরা অপশানে আছে কিনা দেখবো আমরা, ঠিক আছে, 35 না সরি 15 বলছি, 15 পেলাম, এই যে 15ই তো পেলাম আমরা, এই যে 15টা অপশানে আছে কিনা দেখবো, এই যে আমরা দেখতে পাচ্ছি 15 এখানে অপশানে আছে, গ নাম্বার অপশানে আছে 15, তাহলে আমরা এই যে এখানে ধারাটির কততম যে পদ সংখ্যা কত, তাহলে পদ সংখ্যা আমরা বলবো যে কি, এই যে 15তম পদ যেহেতু 111, তার মানে হচ্ছে 15টি পদ আছে, যে ধারাবাহিকভাবে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ,
তারপর এখানে কতগুলো পদ দেওয়া নাই, এইভাবে গিয়ে এই যে 15তম পদ হচ্ছে 111, তার মানে এখানে পদের সংখ্যা হচ্ছে যে 15। আমরা n এর মান 15 পেলাম। কাজটা তোমরা আশা করি দেখতে পেয়েছো। তাহলে এইভাবে আমরা কাজটা করবে। তাহলে এই কাজটা তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত দ্রুত সমাধান করতে পারবে। এইভাবেই তোমরা দ্রুত সমাধান করা প্র্যাকটিস করতে থাকবে, তাহলে হয়ে যাবে। তাহলে এখন আমরা পেলাম যে n সমান 15, এই যা, তাহলে এই যেটার সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা nতম পদের সূত্র জানলাম। এবার দ্বিতীয় নাম্বারটা দেখো, 5 + 8 + 11 + 14 + ... +62 ধারাটি, তার মানে একটা ধারা দেওয়া আছে। প্রথমেই আমাদের প্রশ্নে দেখতে হবে ধারাটি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। যদিও এই অধ্যায়ে সবগুলো, মানে এই অনুশীলনীতে সবগুলো সমান্তর ধারা, তারপর আমরা একবার দেখবো এটা সমান্তর ধারা কিনা। যে 8 থেকে 5 বিয়োগ দিলে হচ্ছে 3, 11 থেকে 8 বিয়োগ দিলে 3, 14 থেকে 11 বিয়োগ দিলে হচ্ছে 3, প্রতি ক্ষেত্রে আমরা 3 3 পাচ্ছি, তার মানে এটা একটা সমান্তর ধারা। তাহলে এই সমান্তর ধারার কি কি অপশন দেওয়া আছে দেখো। এটি একটি সসীম ধারা। তাহলে এখন সসীম ধারা কি? সসীম ধারা আছে, আর একটা হচ্ছে অসীম ধারা আছে। যদি কোনো ধারার পদ সংখ্যা যদি নির্দিষ্ট হয়, যেমন আমরা এর আগে যে অঙ্কটা করলাম, ধারাটা করলাম, এখানে শেষ পদ দেওয়া আছে। যদি শেষ পদ দেওয়া থাকে ধারাটি হচ্ছে সসীম ধারা। যদি শেষ পদ দেওয়া না থাকে, যেমন মনে করো যেখানে যে একটা ধারা দেওয়া আছে 7 + 13 + 19 + 25 +... এখানে কিন্তু এরপর আর ধারা দেওয়া নাই। এরকম ... দেওয়া মানে হচ্ছে এই ধারাটি চলমান, এই ধারাটি চলমান, তার মানে এটা একটা অসীম ধারা হচ্ছে এটা। তাহলে এটা কোন ধারা হবে? এটা হবে যে অবশ্যই সসীম ধারা। যদি এরকম শেষ পদ দেওয়া থাকে, কোনো ধারার এরকম শেষ পদ দেওয়া থাকলে সেটা হচ্ছে সসীম ধারা। তাহলে এই 1 নাম্বারটা সঠিক। এটি একটি গুণোত্তর ধারা। আমরা প্রথমেই দেখতে পেলাম এই যে প্রতি ক্ষেত্রে বিয়োগফল, আমরা মানে অন্তর পেলাম, যে সাধারণ অন্তর পেলাম 3, তার মানে এটা একটা হচ্ছে যে আমাদের সমান্তর ধারা। গুণোত্তর ধারা কিন্তু সঠিক নয়। তারপর দেখো ধারাটির 19তম পদ 59। তাহলে এই কাজটা আমাদেরকে করে দেখতে হবে। তাহলে 19তম পদ মানে হচ্ছে যে আমরা nতম পদ জানি, তাহলে nতম, এখানে n এর মান হবে যে 19, তার মানে nতম পদ সমান, আমরা এখন সূত্র দিয়ে কাজ করছি, এটা যাচাই করছি, a + n - 1 × d। এখন n এর মান কত? এই n এর মান হচ্ছে 19তম পদ। তাহলে 19তম পদ সমান a এর মান কত? আমি সরাসরি লিখে দিই। a এর মান হচ্ছে, a মানে প্রথম পদ 5, তার মানে 5 প্লাস n এর মান হচ্ছে 19, হ্যাঁ, তাহলে যে 19, তাহলে 19 - 1 × d। d এর মান হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে আমরা পেয়েছিলাম 3 পেয়েছিলাম, ঠিক আছে, 3, তাহলে 3, তাহলে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ দিয়ে যেটা পাবো সেটাই হবে যে আমাদের সাধারণ অন্তর 3। তাহলে কাজটা করি আমরা। তাহলে 5 প্লাস 19 থেকে 1 চলে গেলে হচ্ছে 18 গুণ 3। তাহলে আবার দেখো 3 18 কত, আমরা এটা কাজটা করব। 5 প্লাস 3 18 হচ্ছে 3 8 24, 24-এর 4 হাতে আছে 2, তারপর 3 1 3, 3 8 2 হচ্ছে যে 5, 54। তাহলে 54 আর যে 5 যদি আমরা 54 আর 5 গুণ যোগ করলে 59, দেখা যাচ্ছে এখানেও 59 আছে। তাহলে 3 নাম্বারটাও সঠিক। তাহলে আমরা 1 সঠিক পেলাম, 3 সঠিক পেলাম। তাহলে 1 আর 3, তাহলে আমরা এখানে অপশানে 1 আর 3 দেখবো। 1 আর 2 সঠিক নয়, এই যে 1 আর 3 পাচ্ছি, তাহলে এই খ নাম্বারটাই হবে আমাদের সঠিক। বাকি 2 3 1 2 3 গুলো দেখতে হবে না। এরকম অঙ্কে আমরা 1 ও 3 তো আমরা কাজ করে সঠিক একেবারে মিলাই দেখলাম। তবে এখানে আরেকটা অপশান টেস্ট বলে। অপশান টেস্টটা কোন রকম দেখো, আমরা 1 নাম্বারটা সঠিক দেখলাম এবং 2 নাম্বারটা আমরা সঠিক জানি না, ঠিক আছে, 2 নাম্বারটা সঠিক না বললাম, 2 নাম্বারটা সঠিক, 3 নাম্বারটা সঠিক কিনা আমরা এখনো বের করে নাই মনে করি। তাহলে অপশান টেস্ট কিভাবে করবে? তাহলে যে দেখো 1 সঠিক, তাহলে 2 সঠিক নয়, তাহলে 1 আর 2, যেহেতু 2 সঠিক নয় তাহলে এটা সঠিক হতে পারে না, এটা বাদ। তারপর দেখো 2 ও 3, যেহেতু 2 সঠিক নয় তাহলে এই যে এই গ নাম্বার অপশানটাও বাদ। ঘ নাম্বার 1 2 3, যেহেতু 2 নাম্বারটা সঠিক নয় আমরা জানি, তাহলে এটাও বাদ। তাহলে বাকি রইল কে? এই যে 1 আর 3। এভাবে একটা অপশান টেস্ট করে। তবে অপশান টেস্টটা তোমরা করবে যদি একেবারে নিরুপায় হয়ে যাও তাহলে অপশান টেস্ট করবে। তবে সবচেয়ে বেস্ট পদ্ধতি, বেটার পদ্ধতি হচ্ছে যে তোমরা কাজ করে মান বের করবে, ঠিক আছে। যেমন আমি এই যে 3 নাম্বারটার মান বের করলাম, মান বের করে 59 পেলাম। যদি তোমাদের 59 যদি বের করতে না পারো বা সময় না থাকে তাহলে অপশান টেস্ট করবে এইভাবে। এই যে যেহেতু 2 নাম্বারটা সঠিক নয়, 1 সঠিক, আমরা এই দুইটা যেহেতু জানলাম, তাহলে 1 আর 2 সঠিক নয় যেহেতু আছে এটা বাদ, এই সঠিক নয় যেহেতু আছে এটা বাদ, সঠিক নয় একটা আছে যেহেতু এটাও বাদ, তাহলে এই যে 1 আর 3টাই হবে। তাহলে এটা হচ্ছে অপশান টেস্ট করা। এটা জাস্ট অনেক সময় কাজে লাগে তাই আমি বলে দিলাম। এবার আমরা পরবর্তী অঙ্কে যাই। নিচের তথ্যের ভিত্তিতে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে তথ্যগুলা কি দেখি। একটা ধারা দেওয়া আছে, যেটা একটু আগে বললাম, এই যে অসীম ধারা দেওয়া আছে।
7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 প্লাস ডট 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 একটি ধারা, অসীম ধারা দেওয়া আছে। হ্যাঁ, এই ধারাটি অসীম, তবে এই ধারাটি হচ্ছে আমাদের সমান্তর ধারা। কেমনে বুঝলাম? দেখো 13 থেকে 7 বিয়োগ দিলে হচ্ছে আমাদের পাবো যে 3 3 6 পাবো, 19 থেকে 13 বাদ দিলে 6 পাবো, 25 থেকে 19 বাদ দিলে 6, প্রতি ক্ষেত্রে 6 পাচ্ছি আমরা, তার মানে হচ্ছে এটা একটা সমান্তর ধারা। এই ধারাটির 15তম পদ কোনটি? তাহলে 15তম পদ কোনটি আমরা বের করার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে, এই একইভাবে করব। তাহলে 15তম পদ বের করবার জন্য দেখো 15তম পদ মানে হচ্ছে যে আমাদের ওই যে nতম পদ, তাহলে nতম পদ n এর মান হচ্ছে 15, তাহলে nতম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা তো আমাদের মুখস্থ করতে হবে, এবং এটা অঙ্ক করতে থাকলে কিন্তু একেবারে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। তাহলে a প্লাস, আমি আচ্ছা সূত্রটা একবার লিখি, n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, যদি সূত্রটা লিখলাম, যেহেতু তোমরা এখনও নতুন, মানে অনেকের মুখস্থ নাও থাকতে পারে, এই জন্য আমি সূত্রটা লিখলাম। যদি তোমাদের এই সূত্রটা মুখস্থ থাকে, যেহেতু এগুলো খুব সংক্ষেপে দ্রুত অল্প সময়ের মধ্যে করতে হবে, তাই তোমরা সরাসরি কী করবে, a প্লাস এর সূত্রটা না লিখে সরাসরি a এর মান কত, এখানে a এর মান হচ্ছে 7, এই যে 7 লিখবে, প্লাস তারপর যে n মাইনাস 1, n মানে যেহেতু 15, তাহলে সরাসরি তোমরা 15 থেকে 1 বাদ দিয়ে 14, সরাসরি তোমরা এখানে যে দেখো 15 মাইনাস 1 ইন্টু ডি। তোমরা এই তৃতীয় নাম্বার লাইন থেকে শুরু করতে পারো যদি সংক্ষেপে করতে চাও, 7 প্লাস এই যে 14 ইন্টু, আচ্ছা ডি এর মানটা লিখে নেই কেন, ডি এর মান হচ্ছে আমাদের এখানে 13 থেকে 7 আমরা যদি বাদ দেই তাহলে হবে যে 6, তাহলে 6টা লিখে দেবো এখানে 14 ইন্টু 6, এই যে এখানে 6 লিখবো, তাহলে 14 ইন্টু 6। এবার দেখো এই যে সরাসরি তৃতীয় নাম্বার লাইনটা তোমরা করতে পারো কীভাবে, 15তম পদ সমান, 15তম পদ মানে হচ্ছে এখানে n মাইনাস 1 মানে হচ্ছে 15 থেকে 1 বাদ যাবে, মানে যততম পদ বলবে তার এখানে এক ঘর আগে, যেহেতু 1 বিয়োগ হয় তাই এক ঘর আগে হচ্ছে যে, যেমন 15তম পদ বলে এখানে 14 গুণ হবে, 16তম পদ বলে এখানে 15 হতো, যেমন এখানে পেয়েছি প্রত্যেকটাতে কিন্তু আমরা আগের পদে চলে গিয়েছি, মানে আগের সংখ্যা। তেমনি এখানে যে n মাইনাস 1 মানে হচ্ছে 14, এই যে 14 ইন্টু 6, এবার কাজ করব আমরা 7 7 প্লাস যে 6 14 হচ্ছে 6 10 60, 4 6 24, 60 আর 24 60, 70 80 84, ঠিক আছে। তাহলে তোমরা গুণ করে দেখতে পারো, তারপর আমরা যোগ করব, 7 4 হচ্ছে 11, এর হচ্ছে 1, 7 4 11 1 হচ্ছে আবার 1 আছে, এটা হচ্ছে 9, 91 পাচ্ছে। তাহলে 15তম পদ 91, 91 এখানে আছে কিনা, এই যে 91 দেখতে পাচ্ছ, তার মানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এটা। তাহলে তোমরা যদি এই যে অঙ্কটা যদি ভালোভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে তোমাদের একটা পর্যায়ে যখন তোমরা এগুলো ভালোভাবে বুঝে যাবে, তখন সংক্ষেপে করবার জন্য তোমরা এই 3 নাম্বার লাইন থেকে করতে পারো, মানে 15তম পদ সমান এই যে প্রথম পদ a মাইনাস n মাইনাস, এই যে a n প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a মানে হচ্ছে 7, n মাইনাস 1, তাহলে n যেহেতু 15, তার মানে 15 থেকে 1 বাদ দিলে যে 14 ইন্টু ডি মানে হচ্ছে 6, মানে সাধারণ অন্তর 6। এইভাবে তোমরা কাজ সংক্ষেপে করতে পারো, এটা অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। যেহেতু এগুলো খুব দ্রুত করতে হয়, বহু নির্বাচনী অঙ্কগুলো, এমসিকিউ অঙ্কগুলো, তাই তোমরা দ্রুত প্র্যাকটিস করবে, দ্রুত করা প্র্যাকটিস করবে। এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এগুলো হাতের স্পিড বাড়বে, অঙ্ক করার স্পিড বাড়বে। আর একদম শুরু থেকেই তোমরা শর্টকাট করবে না, আগে একটু একেবারে ডিটেলসে করার চেষ্টা করবে, ডিটেলস যখন বোঝা যাবে তারপর শর্টকাট। শুরু থেকে যারা শর্টকাট করে তাদের কিন্তু বেসিকের অনেক সমস্যা থেকে যায়। আচ্ছা, এবার আমরা পরবর্তী দেখো, ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে এতক্ষণ তো আমরা nতম পদের সূত্র দিয়ে কাজ করে দিলাম, এখন কিন্তু সমষ্টি আসলো, তাহলে সমষ্টির জন্য একটা আলাদা সূত্র আছে। তাহলে nতম পদ, যে 20টি পদ মানে হচ্ছে প্রথম nতম পদ আর কি, n এর মান 20 হবে আর কি। তাহলে nতম পদের সমষ্টি হচ্ছে যে, সমান্তর ধারার nতম পদের সমষ্টির সূত্র হচ্ছে যে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে যে সমান্তর ধারার nতম পদে বা nটি পদের সমষ্টি, Sn ইকুয়াল টু, এই যে Sn ইকুয়াল টু এইভাবে লিখে, তাহলে Sn, n এর মান হবে, যেখানে যেহেতু 20টি পদ বলেছে তাই এখানে n এর মান হবে 20, এই যে n এর মান হবে 20। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা এখন এটা যাচাই করব, এই কাজটা করবো, আমি এখানে করি, দেখো রাফ করছি এখন এই সূত্রটা দিয়ে। তাহলে এই সূত্রটা অবশ্যই মুখস্থ করতে হবে, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে যে এই সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে সূত্রটা করব আমরা এখন, ধারাটি মানে হচ্ছে এই যে এই ধারাটি, প্রথম পদ এখানে Sn মানে হচ্ছে Sn ইকুয়াল টু n/2 ইন্টু তারপর হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা প্রথমত এখানে মানগুলো লিখে দিই। Sn মানে হচ্ছে এখানে যেহেতু 20 20তম পদ, তাহলে nতম পদের মধ্যে S20, হ্যাঁ, S মানে হচ্ছে সামেশন, মানে যোগফল আর কি।
তাহলে দেখো 20, তারপর হচ্ছে এখানে আমরা কি করব, n/2, n এর মান হচ্ছে আমাদের 20/2, 2a, a এর মান হচ্ছে আমাদের এই যে এখানে ধারা হচ্ছে এটা, a মানে প্রথম পদ 7, তাহলে 7 প্লাস n-1, n মানে হচ্ছে 20 - 1 ইন্টু d, d মানে হচ্ছে আমাদের সাধারণ অন্তর 6 পেয়েছিলাম আমরা, 19 থেকে এটা 6, তাহলে আমরা 6 লিখব। তাহলে এই কাজটা এখন আমরা করব। তাহলে 20 থেকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10 পাই আমরা, 10, তারপর হচ্ছে যে 7 দুগুণে 14 প্লাস এটা হচ্ছে কত 19, 20 থেকে যে 19 ইন্টু 6, তাহলে এই কাজটা আমরা এখন করব। তাহলে 10, তারপর হচ্ছে ইন্টু, আচ্ছা ইন্টু না দিয়ে, আচ্ছা দিয়েছি সমস্যা নেই, 14, ধারাবাহিকভাবে তোমরা কাজগুলো করবে যে 19 আর 6 আমরা গুণ করব। আচ্ছা এখানে করতে পারে 6 নং 54 এর 4, 5 আছে হাতে, তারপরে 6 1 যে 6, 6 আর 5 হচ্ছে 11, 114, তাহলে 114 এই যে 10 ইন্টু 114 আর 14 আমরা যোগ করব, তাহলে 4 আর 4 হচ্ছে আমাদের 8, 8 হবে, 1 আর 1 হচ্ছে 2, তারপর হচ্ছে 1, 128, তাহলে গুণ করলে হচ্ছে যে 1 2 8, মানে 128 থেকে 128 জিরো বসে যাবে, তাহলে 1280, 1280 আমরা এই গ নাম্বার অপশানে দেখতে পাচ্ছি। তাহলে এই গ নাম্বার অপশানটাই হবে যে আমাদের সঠিক। তাহলে এইভাবে তোমরা করবে, আর তোমাদের এটা সূত্র করতে করতে যখন তোমাদের একটু এগুলো দ্রুত করতে পারবে, অর্থাৎ বুঝে যখন যাবে, তখন তোমরা এই যে একেবারে এখান থেকে লাইনটা, এই 3 নাম্বার লাইন থেকে করতে পারো। মানে যে n/2, মানে যেহেতু এই 20টি বলেছে, তার মানে 20কে 2 ভাগ করতে হবে, তার মানে 10 হয়ে যাবে। তারপরে যে 2/8, মানে এগুলো তোমরা করতে করতে কিন্তু তোমরা যখন একেবারে ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবে, প্র্যাকটিস করতে করতে যখন একেবারে এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমরা এই 3 নাম্বার লাইন থেকে করতে পারবে, তখন তোমরা এই বহু নির্বাচনীগুলো দ্রুত সমাধান করতে পারবে। তাহলে এই হচ্ছে যে 4 নং পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার আমি 5 নং প্রশ্নের সমাধান দেখো। 5 নং প্রশ্ন বলা হচ্ছে 2 - 5 - 12 - 19 মাইনাস ... ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তার মানে আমরা এটা এখানে একটা ধারা দেওয়া আছে, এই ধারাটি প্রথমে আমাদেরকে জানতে হবে যেটা কোন ধারা। যদিও এই অনুশীলনীর সবগুলো সমান্তর ধারা আমি বলেছিলাম, তবে পরীক্ষায় প্রশ্ন তো ধারাটি কোন ধারা দেওয়া থাকবে না, তাই আমাদেরকে আগে বের করে নিতে হবে ধারাটি কোন ধারা, সেই অনুযায়ী আমরা সাধারণ অন্তর বের করব। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে সাধারণ অন্তর বলেছে, সাধারণ অন্তর হয়েছে সমান্তর ধারা, এটাও আমরা জানবো। তাহলে প্রশ্ন দেখে আমরা বুঝতে পারলাম। তাহলে 12তম পদ নির্ণয় করি, তাহলে অঙ্কটা সমাধান করি। তাহলে প্রথমত আমরা লিখব যে মনে করি, তাহলে সাধারণ অন্তর বের করবার জন্য আমাদেরকে প্রথমত প্রথম পদ লাগবে। তাহলে প্রথম পদ হচ্ছে আমরা, মানে যে 12তম পদ বের করার জন্য বলছি, তাহলে প্রথম পদ মনে করি, প্রথম পদ ধারাটির প্রথম পদ আর কি, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে 2, প্রথম পদ হচ্ছে 2, এই যে দেখতে পাচ্ছ +2, কিন্তু এই যে শুধু 2। তারপর হচ্ছে সাধারণ অন্তর, ধারাটির সাধারণ, এই যে সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর হচ্ছে যে d দ্বারা প্রকাশ করা হয়। তার মানে হচ্ছে আমরা যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ, তাহলে -5 থেকে, এই যে -5 থেকে আমরা তার পূর্ববর্তী পদ বিয়োগ করব। তাহলে পূর্ববর্তী পদ যেহেতু +2, তাই আমরা +2কে অবশ্যই বন্ধনী যুক্ত করব। তাহলে সমান সমান কত পাই? হ্যাঁ, সমান সমান একটা বিষয় দেখো আছে, এই লাইনটা দেখানোর দরকার আছে, আমি এখানে পরবর্তী লাইনে দেখাই। -5 প্লাস -2 সমান সমান আমরা পাচ্ছি যে কত পাই, যে -7 হয়ে যায়। তাহলে এই বিষয়টা তোমরা যে কোনো দুইটা আরও একটা করে দেখতে পারো, যেমন এটা তো একটা দেখালাম, তাহলে আবার দেখো, আবার যে মাইনাস আছে, এটা এদিকে দেখাই যে -12, হ্যাঁ, থেকে যে -12 বিয়োগ -5, এই যে -5, এটা বন্ধনী যুক্ত করো। তার মানে হচ্ছে -12 মাইনাসে প্লাস, এই যে দেখো 5, তাহলে -12 থেকে 5 চলে গেলে হচ্ছে 7 হবে, যেহেতু বড়টা এই যে 12 এর আগে, যেহেতু 12 থেকে বিয়োগ দিয়েছে, 12 এর আগে 12 এর আগে মাইনাস আছে, তার মানে এখানে মাইনাস, তার মানে -7। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রত্যেকবার -7 আসে, তাই মাইনাস সাধারণ অন্তর হবে d সমান হবে যে -7। এই যে চিহ্নের ভুল করলে হবে না কিন্তু, এরকম এই যে মাইনাস চিহ্ন সহ থাকলে ওই অঙ্কটা একটু কেয়ারফুলি করবে, এবং ওই অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো আসার সম্ভাবনা, মানে এগুলো হচ্ছে ছোটোখাটো অঙ্ক, যেহেতু একেবারে সৃজনশীল না আসলেও অবশ্যই এমসিকিউতে আসার সম্ভাবনা আছে, তাই মাইনাসের করে একটু কেয়ারফুলি করবে। তাহলে আমরা সাধারণ অন্তরে যে এতটুকু একটা অংশের উত্তর বের করলাম, এবার 12তম পদ নির্ণয় করো। তাহলে সুতরাং প্রথমত আমরা বলবো, সুতরাং এটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা, ঠিক আছে, সমান্তর ধারা। তারপর আমরা লিখবো সুতরাং 12তম পদ, হ্যাঁ, 12তম
পদ সমান, তাহলে 12তম পদ কি? 12তম পদের সূত্র জানি যে আমরা a প্লাস n মাইনাস 1, n মানে হচ্ছে 12, তাহলে n মানে হচ্ছে nতম পদ, এটা হচ্ছে nতম পদে, যে 12টাকে আমরা nতম ধরলে nতম পদের সূত্র দিয়ে করব। এখন n মানে হচ্ছে 12, তাহলে nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে a এর মান হচ্ছে কত? a এর মান হচ্ছে 2, তাহলে 2 প্লাস 12 থেকে 1 চলে গেলে হচ্ছে 11 ইন্টু ডি এর মান হচ্ছে -7, যে -7। তাহলে কাজ করবো আমরা 2, তারপর হচ্ছে যে এখানে দেখো যে প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে কেমনে, দেখো 7 11 77, যেহেতু এখানে মাইনাস আছে তার হচ্ছে -77, ওই -77, আচ্ছা এটা করে দেখায় যে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে এখনও -77, তারপর হচ্ছে এই যে দেখো 2 প্লাস মানে হচ্ছে -77, তাহলে কত পাই আমরা? এই যে 2 থেকে, যেহেতু এটা একটা প্লাসের একটা মাইনাসের চিহ্ন ভিন্ন হলে হচ্ছে বিয়োগ, তাহলে 77 থেকে 2 চলে গেলে হচ্ছে -75, তাহলে -75 এটাই হবে যে আমাদের 12তম পদ। তাহলে সুতরাং এবার উত্তর হয়ে গেল। সুতরাং সাধারণ অন্তর সমান, আমি ওইটা কথাটা লিখছি না, তোমরা লিখে দিও। সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল টু -7, তারপর হচ্ছে 12তম পদ হচ্ছে যে -75। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা 6 নাম্বার প্রশ্নে যাব, এটা মুছে দিচ্ছি, তাহলে এটা মুছে দিলাম। এবার 6 নাম্বার প্রশ্নটা পড়ি আমরা। 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট ডট, এই ধারাটির কোন পদ 392? তাহলে একটা ধারা দেওয়া আছে, ধারাটির কোন পদ মানে কততম পদ 392, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে বরাবরের মতো আমরা প্রথমত করব কি? প্রথমত আমরা ধারাটির প্রথম পদ কত এটা বের করব। তাহলে 6 নাম্বার করছি, মনে করি প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে কত? 8। হ্যাঁ, প্রথম পদ হচ্ছে 8, তারপর সাধারণ অন্তর ডি মানে হচ্ছে যে আমাদের 11 থেকে 8 বাদ দিব আমরা, তাহলে 11 থেকে 8 বাদ দিব। ঠিক আছে, যেহেতু এগুলো প্লাসের সব তাই সমস্যা নেই। তাহলে 11 থেকে 8 বাদ দিলে হচ্ছে আমাদের এই যে 3 পাই। তোমরা আরও একটা যাচাই করে দেখবে, 14 থেকে 11 বাদ দিলেও 3, 17 থেকে 14 বাদ দিলে 3, কমপক্ষে 2টা তোমরা যাচাই করে দেখবে, একটা দেখালেও কমপক্ষে 2টা নিজেরা যাচাই করে দেখবে। তাহলে 3 পেলাম, তাহলে সাধারণ অন্তর 3, তারপর হচ্ছে প্রথম পদ 8। এবার আমাদের কোন পদ, এখন কোনতম পদ মানে হচ্ছে আমরা, এটা যেহেতু সমান্তর ধারা, আচ্ছা এটা লিখে দেই। সুতরাং এটি একটি সমান্তর ধারা। ঠিক আছে, এখন আমরা জানি সমান্তর ধারার nতম পদ হচ্ছে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন nতম পদ যেহেতু এখানে দেওয়া আছে, মানে nতম পদ 392 দেওয়া আছে, তবে এখানে কত সেটা দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমরা nতম পদ হচ্ছে যে কোন পদ 300, তাহলে nতম পদের সূত্র দিয়ে 392 আমরা কাজটা করবো, n এর মান বের করব। তাহলে আমরা জানি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং প্রশ্ন মতে যেটা লিখতে পারি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 392। তো এই সূত্রে nতম পদ সমান যেটা আমরা বের করবো, তাহলে এই কাজটা এখন বের করবো। এখন a এর মান কত? a এর মান হচ্ছে আমাদের 8, তাহলে 8 প্লাস n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে যে এই যে কোন পদ, আচ্ছা n এর মানটা আমরা বের করবো, তাহলে n মাইনাস 1, তারপর d এর মান হচ্ছে আমাদের, d এর মান হচ্ছে 3, তাহলে 3, nটা কিন্তু আমরা বের করব। তাহলে সবগুলো বের লিখলাম। তাহলে আবার দেখো 8 প্লাস 3n হচ্ছে 3n হয়ে যাবে, তারপর হচ্ছে 3 মাইনাস এই যে 3 1 যে 3 ইকুয়াল টু 392। তাহলে বা এবার একটা বিষয় দেখো, আমরা 3nটা রেখে 3n রেখে পক্ষান্তর করব, সংক্ষেপে করতে পারো যে দেখো 392 এর সাথে -3টা যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটা +3 হয়ে যাবে, আবার 8টা পক্ষান্তর করলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 392, হ্যাঁ +3, প্লাসেরটা আগে লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়, 8টাকে পরে লিখবো যেহেতু 8টা মাইনাস। হ্যাঁ, নিচে হয়তো দেখা যায় না, আচ্ছা নিচে দেখা যায়, আরও একটা লাইন লেখা যাবে, বা 3n ইকুয়াল টু 392, এটা হচ্ছে 395 মাইনাস 8। তাহলে এবার দেখো আমরা এখান থেকে এখানে যাই, বা 3n ইকুয়াল টু, তাহলে 395 থেকে 8 বাদ দিলে, তাহলে 8 বাদ দিলে এখানে 5 চলে যাবে, আরও 3 চলে যাবে, তাহলে 387 পাবো আমরা, নাকি
87 5 3 হ্যাঁ 387 পাবো 387, ঠিক আছে। তাহলে পেলাম আমরা। এবার n ইকুয়াল টু 3 যেহেতু গুণাকারে আছে তাহলে পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভাগ হলে নিচে বসবে, গুণাকারে থাকলে ভাগ হবে, ভাগ হওয়া মানে নিচে বসা। হ্যাঁ, মানে এটা হচ্ছে ভাগ আকারে। এবার তাহলে 387কে 3 দিয়ে ভাগ করবো। ভাগটা চাইলে এখানেই করতে পারি, কীভাবে দেখো, 3 1 যে 3, তারপর হচ্ছে যে 3 একে 3, 3 একে 3, তারপর হচ্ছে 8-এর মধ্যে হচ্ছে কত 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 8 থেকে 6 চলে গেলে হচ্ছে যে আরও 2 পাবে এইটা, তারপর 2 আর 7 হচ্ছে 27। হ্যাঁ, 2 আর 7 মানে এই যে 2 আর 7 27। তাহলে আমরা 27-এর মধ্যে 3 কয়বার যাই, আমরা জানি যে 3 8 24, তারপর হচ্ছে 3 নং 27, তাহলে 9 বার, 3 নং 27 129। তাহলে বা n ইকুয়াল টু পেলাম যে আমরা 129। হ্যাঁ, তার মানে হচ্ছে 129। তাহলে n এই যে এখানে প্রশ্নে বলা হয়েছে যে ধারাটির কোন পদ 392। তাহলে যেহেতু n এর মান আমরা 129 পেলাম, তার মানে সুতরাং ধারাটির 129তম পদ, হ্যাঁ তম পদ 392। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এই কাজগুলো তোমরা এইভাবে ধারাবাহিকভাবে করে করে যাবে। এই অঙ্কগুলো মানে যে কোনো অঙ্ক মানে হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবে তত দ্রুত তোমরা সমাধান করতে পারো এবং তত ভালোভাবে বুঝবে। তাই এগুলো বারবার প্র্যাকটিস করবে এবং একটু বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তারপর সর্বশেষ মানে এই পর্বের সর্বশেষ 7 নাম্বারটা দেখো। আমরা প্রশ্নটা পড়ি। 4 + 7 + 10 + 13 প্লাস ... ধারাটির কোন পদ 301, বা মানে হচ্ছে 301। তাহলে এটা কিন্তু হুবহু 6 নাম্বারটা যেভাবে করেছিলাম ওইভাবেই করবো, মানে একইভাবে করব, ঠিক আছে। তাহলে একই রকম অঙ্ক। তাহলে এটা যেহেতু 6 নাম্বারটা যারা বুঝেছো তারা কিন্তু সহজেই 7 নাম্বারটা করতে পারবে। আমি সম্পূর্ণ মুছে দিয়ে আবার করব, যাতে একেবারে আবার নতুন করে দেখলে তোমাদের কিন্তু আরেকটু বুঝতে, যাদের এখানে এই 6 নাম্বারটা একটু বুঝতে অসুবিধা হয়েছে তারা এই 7 নাম্বারটা বুঝতে পারবে। তাহলে এখন আমরা 7 নাম্বারটা করি। 7 নাম্বারটা প্রথমত আমরা লিখব যে মনে করি প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে যে এখানে a হচ্ছে 4, তারপর হচ্ছে যে সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর কীভাবে লিখলাম আমরা, প্রথমত আমরা আগে দেখে নিব এটা কোন ধারা। যেহেতু 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে 3, 13 থেকে 10 বাদ দিলে 3, প্রতি ক্ষেত্রে যেহেতু 3 আসে তার মানে আমরা ধরে নিব এটা হচ্ছে সমান্তর ধারা। তাই সমান্তর ধারা সাধারণ অন্তর ডি মানে হচ্ছে যে আমরা যে কোনো একটা লিখবো, যেমন 7 - 4 ইকুয়াল টু হচ্ছে কত, 7 - 4 মানে হচ্ছে 3, ঠিক আছে। তোমরা চাইলে আরও একটা দেখাতে পারো যে 10 - 7 বা দিয়ে দেখতে পারো, বা 7 ইকুয়াল টু হচ্ছে 3, যে কোনো দুইটা তোমরা যাচাই করে দেখবে, তবে একটা দেখালেই হবে। তাহলে এবার ধারাটির কোন পদ, এবার আমরা লিখব যে সুতরাং এটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা। তাহলে এখন আমরা জানি n-তম পদ মানে সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে যে a + n-1 × d, ঠিক আছে। তারপর আমরা সুতরাং প্রশ্নমতে, আচ্ছা প্রশ্নমতে দিয়ে লিখি, প্রশ্নমতে এই যে a + n-1 × d ইকুয়াল টু হচ্ছে প্রশ্নমতে 301। তাহলে এই কাজটা আমরা বের করব। তাহলে a এর মান হচ্ছে আমাদের কত, a মানে হচ্ছে যে 4, তাহলে 4 প্লাস n মানে আমরা তো কত জানি না, তারপর হচ্ছে যে 1, যে d মানে হচ্ছে আমাদের 3, তাহলে 301, বা 4 প্লাস 3n হচ্ছে -3 ইকুয়াল টু 301। তারপর বা এবার দেখো যে পক্ষান্তর করব, 3n-কে রাখলাম, পক্ষান্তর করলে 301-এর সাথে 301, এই -3-কে ডান পাশে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, তারপর +3, 4-কে পক্ষান্তর করলে এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আবার আমরা এই পাশে যাই, এখান থেকে এই পাশে যাই, তাহলে বা 3n ইকুয়াল টু, তাহলে এখন আমরা যে 301-এর সাথে 3 যোগ করা হচ্ছে 304, 1-এর সাথে এটা করলে 304 - 4। তাহলে এবার
3n ইকুয়াল টু এটা সরাসরি 4 বাদ দিলে 300 হয়ে গেল, বা n ইকুয়াল টু 300 এটা গুণাকারে আছে, পক্ষান্তর করলে মানে 3কে অপর পাশে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে, তারপর 3 100 300, তার হচ্ছে বা n ইকুয়াল টু হচ্ছে কত 100 পাচ্ছি আমরা। তার মানে হচ্ছে ধারাটির 100তম পদ হচ্ছে 301। সুতরাং ধারাটির 100তম পদ হচ্ছে কত 301। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। তোমরা ক্যালকুলেশনগুলো একেবারে সঠিকভাবে করবে। প্রথমত সূত্রটা সঠিকভাবে লিখতে হবে, তারপর ক্যালকুলেশনটা সঠিকভাবে করবে, তাহলে কিন্তু তোমরা অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবে। এবং এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা খুব দ্রুত সময়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাহলে এই হচ্ছে পর্ব 1-এর আলোচনা। তোমরা কে কেমন বুঝতে পেরেছো আমাকে নিচে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবে আর শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও, যাতে সবাই উপকৃত হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।